এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 97 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 97 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই 2 নম্বরে বলা হয়েছে লিংকন ব্যাংক থেকে বার্ষিক 6% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1272 টাকা দিল। আসল কত ছিল? আচ্ছা দেখো, আমরা যদি এই প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে লিংকন সে ব্যাংক থেকে বার্ষিক 6% মুনাফায় কিছু টাকা ঋণ নিল, তাই না? তাহলে এই যে বলা হয়েছে বার্ষিক 6% মুনাফায়, এই কথাটা দ্বারা আমাদের কি বোঝানো হয়েছে? এই কথাটি দ্বারা বোঝানো হয়েছে, এই দেখো এই যে বার্ষিক কথাটি আমরা দেখতে পাচ্ছি, এই বার্ষিক মানে হচ্ছে 1 বছরে। ঠিক আছে, আমি কিন্তু এর আগেও তোমাদেরকে এটি বলেছি, বার্ষিক মানে হচ্ছে কি, বার্ষিক মানে 1 বছরে। এবং এই যে 6% মুনাফায় বলা হয়েছে, 6% মুনাফায় মানে কি? 6% মানে হচ্ছে প্রতি 100 টাকার জন্য 6 টাকা তার মুনাফা দিতে হয়েছে, মানে লাভ দিতে হয়েছে। ঠিক আছে, সে যদি 100 টাকা ব্যাংকের কাছ থেকে নেয়, তাহলে 100 টাকার জন্য তার 6 টাকা লাভ দিতে হয়েছে, মানে মুনাফা দিতে হয়েছে। 6% মানে হচ্ছে কি, 100 টাকায় 6 টাকা। যদি 8% থাকতো এখানে, তাহলে আমরা বুঝতাম 100 টাকায় 8 টাকা। যদি এখানে 10% থাকতো, তাহলে আমরা বুঝতাম 100 টাকার জন্য 10 টাকা তার মুনাফা দিতে হয়েছে। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারি কি, 6% দ্বারা বুঝি প্রতি 100 টাকার জন্য সে কিন্তু 6 টাকা করে মুনাফা দিয়েছে, মানে লাভ দিয়েছে। এখন এই শর্তে সে কিছু টাকা ঋণ নিল, হ্যাঁ, এবং 1 বছর পর সে 1272 টাকা দিল, তাই না? তাহলে যখন 1 বছর হয়ে গেল, তখন সে কি করলো? মোট 1272 টাকা ব্যাংকের কাছে দিয়ে দিল। এখন আমাদের বের করতে বলা হয়েছে আসল কত ছিল। আসল মানে কি? আসল মানে হচ্ছে সে ব্যাংক থেকে যে কয় টাকা নিয়েছিল সেই টাকাটাকে কিন্তু বলা হয় আসল টাকা, তাই না? তাহলে সেই আসল টাকাটা আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে এবারে, তাই না? আচ্ছা, তাহলে দেখো এই যে 1272 আমরা দেখতে পাচ্ছি, এটি দ্বারা আমরা বুঝতে পারি কি, এটি কিন্তু এর মধ্যে কিন্তু আসল টাকাও রয়েছে, আবার মুনাফাও কিন্তু রয়েছে। এই যে 6% মুনাফা, এই 6% মুনাফাও কিন্তু এর মধ্যে রয়েছে। তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে যে আসল কত, মানে সে ব্যাংক থেকে কত টাকা নিয়েছিল, এটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, এটিকে বের করার জন্য আমরা শুরুতে যে কাজটি করব, আমরা এই যে 6%, এই 6%টাকে আমরা আগে কাজে লাগাবো। হ্যাঁ, দেখো যেহেতু বলা হয়েছে 6% মুনাফায়, তার মানে আমরা বুঝতে পারি কি, প্রতি 100 টাকার জন্য কিন্তু 6 টাকা করে দিতে হবে, তাই না? অর্থাৎ আমরা 100 টাকা তো দেবই, এবং এর সঙ্গে আরও 6 টাকা কিন্তু বেশি দেবো, তাই না? যার কারণে আমরা লিখলাম 100 যোগ 6, তাহলে মোট হয়ে গেল কত? 106 টাকা। তার মানে আমরা বুঝতে পারি 6% মুনাফায় মোট দিতে হবে হচ্ছে 106 টাকা, তাই না? আচ্ছা, এখন এই কথাটিকে যদি আমরা একটু সুন্দরভাবে লিখি, দেখো আমরা যদি 2 নাম্বার দিয়ে লিখি 6% মুনাফায়, 6% মুনাফায়, 6% মুনাফায় দিতে হয়। আচ্ছা, 6% মুনাফায় দিতে হয় কত টাকা? দেখো 100 টাকা তো তার দিতেই হবে, তাই না? এই যে 6%, এটি দ্বারা আমরা বুঝতে পারি হচ্ছে 100 টাকায় 6 টাকা। তাহলে 100 টাকা তো তার দিতেই হবে, এবং এই 100 টাকার সঙ্গে আরও কয় টাকা দিতে হবে? আরও কিন্তু দিতে হবে 6 টাকা, তাই না? যার কারণে আমরা এখানে একটু যোগ দিয়ে লিখতে পারি 6 সমান 100, এবং এই 6 এই দুটি মিলে কত হয়ে যায়? 106 টাকা। তাহলে আমরা লিখতে পারি সমান 106 টাকা, তাই না? অর্থাৎ আমরা কি বুঝলাম? 6% মুনাফায় দিতে হয় 100 যোগ 6 সমান 106 টাকা। আচ্ছা, এবারে দেখো আমরা যদি প্রশ্নে একটু লক্ষ্য করি, আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছে কি, আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে আসল কত টাকা ছিল, তাই না? আচ্ছা, আমরা এর আগেও কিন্তু শিখেছি যে যে কোনো কথার অঙ্কের ক্ষেত্রে যে বিষয়টি আমাদেরকে বের করতে বলা হবে সেটিকে আমরা একদম শেষে গিয়ে লিখব, তাই না? এটি কিন্তু কথার অঙ্ক সমাধানের সবচেয়ে সহজ টেকনিক। হ্যাঁ, আমাদের যেহেতু আসল বের করতে বলা হয়েছে, তাহলে আমরা এবারে আসলটাকে একদম শেষে গিয়ে লিখব। হ্যাঁ, তাহলে কিন্তু দেখো কত সহজে আমরা যে অঙ্কটি সমাধান করতে পারবো, তোমরা কিন্তু সেটি কল্পনাও করতে পারবে না। আচ্ছা দেখো, আসলটাকে আমরা যদি শেষে গিয়ে লিখি, তাহলে আমরা কিভাবে করে লিখতে পারি? আমরা লিখতে পারি 106 টাকায় আসল হচ্ছে কত টাকা? 100 টাকা, তাই না? আচ্ছা, এই যে আমরা 6% মুনাফায় ব্যাংকের কাছে 106 টাকা দিলাম, তাহলে এই 106 টাকার মধ্যে আসল কত টাকা? আসল কিন্তু 100 টাকা, এবং এই 6 টাকা তো মুনাফা, তাই না? তাহলে আমরা এই দেখো আসল যেহেতু 100 টাকা, এই 100 টাকাকে যদি শেষে গিয়ে লিখি, কারণ আমরা আসল বের করব, আসলটাকে এই জন্য আমরা একদম শেষে গিয়ে লিখব। আমরা লিখব হচ্ছে 106 টাকায় আসল 100 টাকা। আমরা লিখব হচ্ছে 106 টাকায় 106 টাকায় আসল
আসল কত টাকা? 106 টাকা যদি আমরা ব্যাংকের কাছে দেই তাহলে আসল হচ্ছে কত টাকা? 100 টাকা, তাই না? আসল 100 টাকা। আচ্ছা, এবারে 1 টাকার হিসাব আমরা বের করব, কারণ আমরা জানি এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কিন্তু সর্বপ্রথম আমরা 1 টাকার হিসেব যদি বের করতে পারি তাহলে কিন্তু আমরা যে কোনো সংখ্যার হিসেব আমরা বের করতে পারবো, তাই না? আমরা 1 টাকার হিসেব বের করতে পারলে এখান থেকে আমরা 1000, 10,000, 20,000, 50,000 যে কোনো টাকার হিসেব কিন্তু আমরা বের করতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা শুরুতে লিখলাম হচ্ছে 1 টাকায় আসল। এবার আমরা কি করব? 106 টাকায় যদি আসল হয় 100 টাকা, তাহলে 1 টাকায় কি কম হবে না? অনেক কম হবে কিন্তু। যার কারণে আমরা কি করব? 100কে আমরা ভাগ করব 106 দ্বারা। তাহলে আমরা এই 100কে লিখবো হচ্ছে উপরে এবং নিচে কিন্তু লিখবো আমরা 106। নিচে শেষে টাকা রয়েছে, আমরা কিন্তু টাকাটাকে একই রকমভাবে রেখে দেব। আমাদের এই লাইনের কাজ শেষ, ঠিক আছে? এবারে আমরা যদি প্রশ্নের কাছে লক্ষ্য করি, দেখো প্রশ্নে আমাদের বলা হয়েছে কি, সে মোট কত টাকা জমা দিয়েছিল? সে কিন্তু দিয়েছিল 1272 টাকা, তাই না? তাহলে এবার আমরা লিখবো যে সুতরাং 1272 টাকায় আসল। আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে কি, যে 1272 টাকা যেহেতু সে জমা দিয়েছিল, তার মানে তার আসল কত টাকা ছিল। তাহলে 1272 টাকা জমা দিলে তার আসল কত টাকা ছিল আমরা কিভাবে করে বের করব? দেখো 1 টাকায় আসল যে কয় টাকা হবে, 1272 টাকায় কি নিশ্চয়ই এই ওর চাইতে কি 1272 গুণ বেশি হবে, তাই না? যার কারণে আমরা এবারে কি করব, এই টাকার সঙ্গে আমরা কিন্তু এই যে 1272 এটিকে গুণ করে দেবো, তাহলেই কিন্তু পেয়ে যাবো যে 1272 টাকায় আসল কত টাকা ছিল। আচ্ছা, দেখো আমরা কিভাবে করে গুণ করব। এখানে যা রয়েছে আমরা একই রকমভাবে রেখে দেবো। 106 রয়েছে নিচে, উপরে রয়েছে 100, আমরা উপরে 100 লিখে দেবো। এবারে দেখো আমরা এই যে 1272 এটিকে আমরা উপরের সংখ্যার সঙ্গে লিখবো নাকি নিচের সংখ্যার সঙ্গে লিখবো? আমরা কিন্তু অবশ্যই এই সংখ্যাটিকে উপরের সংখ্যার সঙ্গে লিখবো, ঠিক আছে? এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। প্রতিটি অঙ্কের ক্ষেত্রে এইখানের সংখ্যাটিকে কিন্তু আমরা উপরের সংখ্যার সঙ্গে গুণ করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করবো, 100 সঙ্গে এবারে গুণ করে দেবো 1272কে। শেষে টাকা রয়েছে, আমরা কিন্তু টাকাটাকে একই রকমভাবে রেখে দেবো। এবার যদি গুণ করি, দেখো আমরা যদি আমরা এই উপরের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে কাটাকাটি করি, এই যে মাঝখানের যে দাগটি আমরা দেখতে পাচ্ছি, দেখো এই দাগ দ্বারা আমরা কি বুঝতে পারি, এটি দ্বারা কিন্তু বুঝতে পারি ভাগ, ঠিক আছে? অর্থাৎ আমাদের এই উপরের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে কিন্তু ভাগ করতে হবে, তাই না? আচ্ছা, ভাগ বা কাটাকাটি আমরা যাই বলি না কেন, এখন আমরা জানি কাটাকাটির ক্ষেত্রে উপরের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে কাটতে হয়। অর্থাৎ উপরে যে দুটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এই দুটি সংখ্যার সঙ্গে কিন্তু আমরা এই নিচের একটি সংখ্যাকে কাটবো। হ্যাঁ, আমরা চাইলে 100 সঙ্গে 106কে কাটতে পারি, আবার এটির সঙ্গেও কিন্তু আমরা 106কে কাটতে পারি। আমাদের যেটি দ্বারা সুবিধা হবে আমরা কিন্তু সেই সংখ্যার সঙ্গেই কাটতে পারি। আচ্ছা, দেখো আমরা যদি এই 1272কে 106 দ্বারা ভাগ করি, আমরা একটু আলাদা জায়গাতে যদি ভাগ করি, তাহলে আমরা দেখব কি, আমরা দেখব যে 1272কে 106 দ্বারা ভাগ করলে 12 বার ভাগ যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, আমরা ধরো এই 1272কে যখন 106 দ্বারা কাটলাম, তখন আমরা পাবো হচ্ছে 12, ঠিক আছে? তোমরা কিন্তু চাইলে আলাদা জায়গাতে ভাগ করে দেখতে পারো, আমি তোমাদেরকে ভাগ করে দেখাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 12, এবং দেখো নিচে কিন্তু আমরা আর কিছুই পাচ্ছি না। হ্যাঁ, দেখো এই পুরো 106 দ্বারাই তো আমরা ওকে কেটেছি, তাই না? যার কারণে নিচে কিন্তু আর কিছুই নেই। অথবা আমরা কিন্তু এখানে 1ও লিখতে পারি, 1 লিখলেও তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, নিচে আমরা ধরে নিচ্ছি পাচ্ছি 1, উপরে পাচ্ছি 100 এবং এখানে পাচ্ছি 12। এবারে আমরা কি করব, নিচে যেহেতু 1 পাচ্ছি, এই 1 থাকলেও যা, না থাকলেও কিন্তু সেই একই হবে, ঠিক আছে? তাহলে এবার আমরা এই উপরের দুটি সংখ্যাকে কিন্তু গুণ করে দেবো, কারণ মাঝখানে একটি গুণ চিহ্ন রয়েছে। এখন 100 সঙ্গে 12কে যদি গুণ করে দিই তাহলে কত হবে, 12 এবং 100 মিলে কিন্তু হয়ে যাবে 1200, তাই না? তাহলে আমরা এখানে একটু সমান চিহ্ন দিয়ে আমরা কিন্তু এবারে লিখে দেব, একটু সমান চিহ্ন দিয়ে আমরা লিখে দেবো হচ্ছে 1200 টাকা। এই যে 1200 টাকা আমরা পাচ্ছি, এটির দ্বারা কি বুঝতে পারি, এটির দ্বারা কিন্তু বুঝতে পারি, আমরা এটির দ্বারা বুঝতে পারি হচ্ছে 1272 টাকা যদি সে ব্যাংকের কাছে জমা দেয়, তাহলে তার আসল ছিল হচ্ছে কত টাকা, 1200 টাকা। দেখো কত সহজে কিন্তু আমরা এই আসল টাকাটাকে বের করে ফেললাম। আশা করি সকলেই তোমরা খুবই সহজে এই বিষয়টি বুঝতে পেরেছো। আমরা উত্তর দিয়ে কি লিখবো, আমরা কিন্তু উত্তর দিয়ে লিখবো হচ্ছে 1200 টাকা। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা যদি আর একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে একটি ছেলে শিশুকে আমরা দেখতে পাচ্ছি। সে কি বলেছে, সে বলেছে এই সমস্যাটি পূর্ব পৃষ্ঠার সমস্যা থেকে সামান্য ভিন্ন। অর্থাৎ এই যে অঙ্কটি আমরা সমাধান করলাম, এই অঙ্কটির মতো পূর্বের পৃষ্ঠায় কিন্তু একই রকম একটি অঙ্ক ছিল, তাই না? সেই অঙ্ক থেকে এই অঙ্কটি সামান্য একটু ভিন্ন, এই কথাটি বলা হয়েছে। আচ্ছা, দেখো এই পাশে লক্ষ্য করলে আমরা একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। সে কি বলেছে, সে বলেছে চলো একটি চিত্র এঁকে সমস্যাটি সমাধানের ব্যাপারে চিন্তা করি। আচ্ছা, দেখো আমরা আরেকটু নিচে লক্ষ্য করলে এখানে কিন্তু একটি চিত্র দেখতে পাচ্ছি।
তারা কি করেছে, তারা কিন্তু একটি চিত্রের মাধ্যমে এই সমস্যাটি কীভাবে সমাধান করা যায় সেই বিষয়টি একটু চিন্তা করেছে, তাই না? আচ্ছা, আমি যেভাবে করে তোমাদেরকে বুঝিয়েছি সেই অঙ্কটি যদি তোমরা বুঝতে পারো তাহলে এই চিত্রটি আমাদের না দেখলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা দেখো, এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, এখানে 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি প্রশ্ন রয়েছে। এখানে বলা হয়েছে পূজা ব্যাংক থেকে বার্ষিক 12% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দিল, আসল কত ছিল? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে পূজা সে কী করেছে, ব্যাংক থেকে বার্ষিক 12% মুনাফায় কিছু টাকা ঋণ নিল। আচ্ছা, বার্ষিক মানে কি? বার্ষিক মানে কিন্তু 1 বছরে, তাই না? আমরা তো আগেও শিখেছি বার্ষিক মানে 1 বছরে। আর 12% মুনাফায় মানে কি? 12% মুনাফায় মানে হচ্ছে প্রতি 100 টাকায় সে মুনাফা দিয়েছে 12 টাকা, তাই না? পার্সেন্ট মানে তো 100, তাহলে 12% মানে প্রতি 100 টাকার জন্য সে কিন্তু মুনাফা দিয়েছে 12 টাকা, মানে লাভ দিয়েছে 12 টাকা। হ্যাঁ, সে যদি 100 টাকা নেয়, 100 টাকার জন্য লাভ দিয়েছে 12 টাকা। সে যদি আরও 100 টাকা নেয় তাহলে আরও 100 টাকার জন্য আবারও সে লাভ দিয়েছে 12 টাকা। তার মানে প্রতি 100 টাকার জন্য সে মুনাফা দিয়েছে কিন্তু 12 টাকা, তাই না? আচ্ছা, এবারে বলা হয়েছে সে যদি 1 বছর পর 1680 টাকা মুনাফা দেয়। হ্যাঁ, সে কী করেছে, 1 বছর পর 1680 টাকা মুনাফা দিয়েছে, মানে ব্যাংকের কাছে লাভ দিয়েছে। তাহলে আসল কত টাকা ছিল? আসল মানে কি? আসল মানে সে ব্যাংকের কাছ থেকে কত টাকা নিয়েছিল সেটিই তো আসল, তাই না? তাহলে এই আসল টাকাটা আমরা কীভাবে করে বের করতে পারি? ঠিক আগের অঙ্কের মতোই। হ্যাঁ, আমাদের যেহেতু আসল বের করতে বলা হয়েছে, তার মানে আমরা কি করব, আসলটাকে কিন্তু শেষে গিয়ে লিখব। আমি তোমাদেরকে বারবার বলি, দেখো এই সমস্ত অঙ্ক দেখে আমাদের ভয় পাবার কোনো কারণ নেই। কারণ হচ্ছে আমরা তো টেকনিক জানি, তাই না? আমরা কিভাবে করে সাজাবো, যে বিষয়টি প্রশ্নে বের করতে বলা হবে সেটিকে আমরা একদম শেষে গিয়ে লিখব। যেহেতু এখানে আসল বের করতে বলা হয়েছে তাহলে আসলটাকে আমরা একদম শেষে গিয়ে লিখব। তাহলে আমরা এটিকে কীভাবে করে লিখতে পারি? এই যে 12% বলা হয়েছে, এটি দ্বারা আমরা বুঝতে পারি কি, প্রতি 100 টাকায় তার মুনাফা দিতে হয়েছে 12 টাকা। তাহলে এটিকে যদি আমরা এমনভাবে সাজাই যেন আসলটা একদম শেষে যায়, তাহলে আমরা কিভাবে করে সাজাতে পারি একটু চিন্তা করে বলো তো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আমরা বলতে পারি 12 টাকা মুনাফা হলে আসল 100 টাকা। দেখো, আসল কিন্তু আমরা শেষে গিয়ে নিয়ে গেলাম, তাই না? আচ্ছা, আমরা লিখতে পারি 12 টাকা মুনাফা হলে আসল 100 টাকা। আচ্ছা দেখো, আমরা যদি এটিকে একটু সাজিয়ে লিখি, আমরা 2 নাম্বার দিয়ে লিখতে পারি 12 টাকা মুনাফা হলে 12 টাকা মুনাফা হলে আসল হচ্ছে কত টাকা? আসল কিন্তু 100 টাকা, তাই না? আমরা লিখলাম 12 টাকা মুনাফা হলে আসল 100 টাকা। যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে 12% মুনাফায় কিন্তু সে ঋণ নিয়েছিল, তাই না? অর্থাৎ হচ্ছে কি 12% মানে কি? 12% মানে হচ্ছে প্রতি 100 টাকার জন্য তার মুনাফা দিতে হয়েছে 12 টাকা। তাহলে এই কথাটিকে কিন্তু আমরা একটু উল্টোভাবে লিখলাম। আমরা লিখলাম 12 টাকা মুনাফা হলে আসল 100 টাকা। এবার আমরা কি করব? আমরা কিন্তু লিখব প্রথমে কি, আমরা কিন্তু 1 টাকার হিসাবটা বের করবো, তাই না? আমি কিন্তু তোমাদেরকে আগের অঙ্কের ক্ষেত্রেও বলেছি যে আমরা এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে প্রথমে 1 টাকার হিসেব বের করব, কারণ আমরা 1 টাকার হিসেব যদি বের করতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই সেইখান থেকে 1680 টাকার হিসেব বের করতে পারবো, বা যে কোনো সংখ্যার হিসেব আমরা বের করতে পারবো। তাহলে আমরা লিখবো হচ্ছে 1 টাকা মুনাফা হলে আসল। আচ্ছা, 12 টাকা মুনাফা হলে আসল যদি 100 টাকা হয়, 1 টাকা মুনাফা হলে কি আসল অনেক কম হবে না? অনেক কম হবে। যার কারণে আমরা কি করব, আমরা কিন্তু এই যে 100কে ভাগ করব 12 দ্বারা। তাহলে আমরা এই 100কে লিখবো হচ্ছে উপরে এবং নিচে লিখবো হচ্ছে আমরা 12। ঠিক আছে, শেষে টাকা রয়েছে, আমরা লিখে দিলাম টাকা। অর্থাৎ 1 টাকা মুনাফা হলে আসল হচ্ছে 12-এর 100 টাকা। সুতরাং এবারে আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছে কি, আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছে সে কত টাকা মুনাফা দিয়েছে? সে কিন্তু মুনাফা দিয়েছে 1680 টাকা। তাহলে 1680 টাকা মুনাফা হলে আসল কি আরও অনেক গুণ বেড়ে যাবে না? হ্যাঁ, 1680 টাকা মুনাফা হলে আসল কিন্তু 1680 গুণ বেড়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং 1680 টাকা মুনাফা হলে, কারণ সে কিন্তু 1680 টাকা মুনাফা দিয়েছে 1 বছরে, তাই না? এই জন্য আমরা লিখলাম সুতরাং 1680 টাকা মুনাফা হলে আসল। আচ্ছা, 1 টাকা মুনাফা হলে আসল যা হবে, 1680 টাকা মুনাফা হলে আসল কি নিশ্চয়ই ওর চাইতে 1680 গুণ বেশি হবে, তাই না? যার কারণে ওর সঙ্গে আমরা এবারে কী করবো, 1680-কে গুণ করে দেব। আচ্ছা, আমরা কি করব, এইখানে যা রয়েছে আমরা একই রকমভাবে রেখে দেবো। নিচে রয়েছে 12, আমরা লিখে দিলাম 12, উপরে ছিল 100, আমরা লিখে দিলাম 100।
এবারে এই সংখ্যাকে আমরা কোথায় গুণ করব? আমরা কিন্তু অবশ্যই উপরের সংখ্যার সঙ্গে গুণ করব, তাই না? আচ্ছা, তাহলে আমরা এবারে কি করব? গুণ দিয়ে লিখবো হচ্ছে 1680। 1680কে কিন্তু আমরা এখানে লিখে দিলাম, শেষে টাকা রয়েছে আমরা লিখে দিলাম টাকা। এবারে দেখো, আমরা যদি উপরে নিচে কাটাকাটি করি মানে ভাগ করি, আমরা 12 দ্বারা যদি প্রথমে 1680কে ভাগ করি, দেখো তো কতবার ভাগ যায়। আমরা একটু আলাদা জায়গাতে যদি ভাগ করে দেখার চেষ্টা করি, 12 দ্বারা যদি আমরা 1680কে একটু ভাগ করার চেষ্টা করি, দেখো প্রথমে 12 যেহেতু 2 অঙ্ক, তার মানে আমরা প্রথমে এই দুটি অঙ্ককে যদি ভাগ করি, কয়বার এখানে রয়েছে 1 এবং 6, এই দুটি মিলে হয়ে গেল 16, তাই না? তাহলে 12 সঙ্গে কতকে গুণ করলে 16 হয়? আমরা জানি 12 একে 12, এবং 12 সঙ্গে 2কে গুণ করলে কিন্তু হয়ে যেত 12 দুগুণ 24, মানে 16 চাইতে কিন্তু বড় হয়ে যেত, তাই না? যার কারণে আমরা লিখলাম 12 একে 12। এবার দেখো 12 থেকে যদি এই 16 থেকে যদি 12কে আমরা বিয়োগ করে দিই, 6 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 4, লিখে দিলাম 4। 1 থেকে 1 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না, তাই না? এরপরে দেখো পাশে রয়েছে 8, এই 8কে আমরা সরাসরি নিচে নামিয়ে আনলাম। এখন আমরা দেখব যে 12 সঙ্গে কতকে গুণ করলে আমরা 48-এর সবচাইতে কাছের সংখ্যাটিকে পেতে পারি। আমরা জানি 12 একে 12, 12 দুগুণ 24, 3 বারং 36, 4 বারং 48, অর্থাৎ 12 সঙ্গে 4কে গুণ করলে হয় 4 বারং 48। দেখো ওর সঙ্গে কিন্তু মিলে গেল, তাই না? 48-এর সঙ্গে মিলে গেল। এখন 48 থেকে 48কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা এখানে 0 লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই। এখন দেখো এই পাশে কিন্তু আরও একটি 0 বাকি রয়ে গেল, তাই না? এটিকে কিন্তু এখনও পর্যন্ত আমরা ভাগ করিনি। এই জন্য আমরা কী করলাম? এই 0টাকে সরাসরি নিচে আমরা ধরো এইখানে নামিয়ে নিয়ে আসলাম, তাই না? এবারে আমরা দেখবো যে 12-র সঙ্গে কতকে গুণ করলে আমরা 0 পাবো। আমরা জানি যে কোনো সংখ্যার সঙ্গে যদি 0কে গুণ করি তাহলেই কিন্তু আমাদের উত্তর হয় 0। তাহলে 12-র সঙ্গে যদি আমরা 0কে গুণ করি তাহলে হবে 12 0 গুণে 0, তাই না? আচ্ছা, এবার এই 0 থেকে 0 চলে গেলে দেখো, এই 0 থেকে 0 চলে গেলে কিন্তু আমাদের আর কিছুই থাকে না, মানে 0। আমাদের কিন্তু প্রত্যেকটি অঙ্ককেই ভাগ করা হয়ে গেল। আমরা উত্তর পাচ্ছি কত? আমরা কিন্তু উত্তর পাচ্ছি 140। তার মানে আমরা বুঝতে পারি কি, 12 দ্বারা 1680কে ভাগ করলে আমরা উত্তর পাবো হচ্ছে 140। তাহলে আমরা এই 12কেও কাটলাম, 1680কেও কাটলাম। এখন আমরা কি করব? এই 1680-র উপরে লিখে দেবো 140, তাই না? 140। আমরা কিন্তু এই উত্তরটিকে বড় সংখ্যার উপরে লিখব, ঠিক আছে? বড় সংখ্যাটি যদি এইখানে থাকতো তাহলে কিন্তু আমরা 140কে নিচেই লিখতাম, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এবারে নিচে কিন্তু আমরা শুধুমাত্র 12 একে 12 এক পেতে পারি, তাই না? আমরা পাই হচ্ছে 1, তাহলে 1 নিচে থাকলেও যা, না থাকলেও তাই। আচ্ছা, এবারে আমরা উপরে পাচ্ছি কি 100 গুণ 140। তাহলে আমরা এবারে 100 সঙ্গে যদি 140কে গুণ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে কত? আমরা কিন্তু পাবো 1400, ঠিক আছে? সরি, 14,000 কিন্তু আমরা পাবো। দেখো 100 সঙ্গে যদি আমরা 140কে আমরা যদি গুণ করে দিই, দেখো আমরা যদি 140-এর সঙ্গে 100কে গুণ করি, দেখো প্রথমে এই 0 দ্বারা এই প্রত্যেকটিকে যদি গুণ করি, 0 0 গুণে 0, 4 0 গুণে 0, 1 0 গুণে 0, কারণ আমরা জানি 0 দ্বারা যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু 0ই হয়। আচ্ছা, আমরা এখানে পেলাম 0। এবারে এই 0 দ্বারা যদি এই তিনটিকেই গুণ করি, 0 0 আচ্ছা দেখো, আমরা জানি নিচের লাইনে এসে কিন্তু আমাদের শুরুতে একটি 0 দিয়ে শুরু করতে হয়, তাই না? আমরা একটি 0 দিয়ে শুরু করলাম। এখন দেখো 0 দ্বারা 0কে গুণ করলে হয় 0 0 গুণে 0, 4 0 গুণে 0, 1 0 গুণে 0। আচ্ছা, এরপরের লাইনে এসে আমরা কয়টি 0 দেবো? প্রথমে যেহেতু একটি 0 দিয়েছি, তার মানে এবারে কিন্তু আমরা 2টি 0 দেবো, তাই না? আচ্ছা, 2টি 0 দিয়ে শুরু করলাম। এবারে 1 দ্বারা যদি প্রত্যেকটিকে গুণ করি, 1 0 গুণে 0, 1 দ্বারা 4কে গুণ করলে হয় 4 একে 4, 1 দ্বারা 1কে গুণ করলে হয় 1 একে 1। আচ্ছা, আমাদের গুণ করা হয়ে গেলে এবার আমরা এই তিনটি যে সংখ্যা পাচ্ছি, এই তিনটি সংখ্যাকে যদি যোগ করে দিই, 0 0 0 মিলে হয় 0, 0 0 মিলে হয় 0, এই তিনটি 0 মিলে হয় আবারও 0, 0 এবং 4কে যোগ করলে হয় 4, 1-এর 1কে এখানে নামিয়ে দিলে দেখো মোট হয়ে যাচ্ছে কত? 14,000। তাহলে এটি কিন্তু আমাদের উত্তর, তাই না? আমরা এবারে কি করব? আমরা কিন্তু একটি সমান চিহ্ন দিয়ে লিখে দেব 14,000। দেখো আমরা একটি সমান চিহ্ন দিয়ে লিখে দেবো হচ্ছে 14,000, শেষে টাকা ছিল, আমরা লিখে দেবো টাকা। তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা আমরা বুঝতে পারি যেহেতু সে 1 বছর পরে 1680 টাকা মুনাফা দিয়েছিল, তাই না? তাহলে 1680 টাকা মুনাফা দিলে আসল হচ্ছে 14,000 টাকা। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে 14,000 টাকা। দেখো এটিকেও আমরা কত সহজে সমাধান করে ফেললাম। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 3 নম্বরে বলা হয়েছে তনিমা ব্যাংক থেকে 3 বছরের জন্য 2,000 টাকা ঋণ নিলেন, বার্ষিক মুনাফার হার 6%। 3 বছর পর তাকে কত টাকা মুনাফা
দিতে হবে। আচ্ছা দেখো, আমরা যদি প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে তনিমা সে কী করলো, ব্যাংক থেকে 3 বছরের জন্য 2000 টাকা ঋণ নিলেন, তাই না? এখন বলা হয়েছে বার্ষিক মুনাফার হার 6%। এই যে বার্ষিক মুনাফার হার 6%, এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? বার্ষিক মানে কি? বার্ষিক মানে 1 বছরে, অর্থাৎ 1 বছরে মুনাফার হার 6%। 6% মানে কি বুঝি? প্রতি 100 টাকার জন্য 6 টাকা মুনাফা, তাই না? অর্থাৎ প্রতি 100 টাকার জন্য তার মুনাফা দিতে হবে 6 টাকা। এবার আমাদের বের করতে বলা হয়েছে 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে। এই যে 2000 টাকা সে ঋণ নিলেন, এই 2000 টাকার জন্য 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে, মানে ব্যাংকের কাছে কত টাকা লাভ দিতে হবে, এটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, আমরা যদি 1 বছরের হিসেব বের করি তাহলে কিন্তু আমরা সেইখান থেকে পরবর্তীতে 3 বছরের হিসেব খুব সহজেই বের করতে পারবো, তাই না? কারণ 1 বছরে যে টাকা মুনাফা হবে 3 বছরে কিন্তু তার 3 গুণ বেশি হবে। আমরা 3 দ্বারা গুণ করলেই কিন্তু পেয়ে যাবো যে 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে, তাই না? খুব সহজ কিন্তু। আচ্ছা, তাহলে এই প্রশ্নে আমাদেরকে বের করতে বলা হয়েছে কি? আমাদের বের করতে বলা হয়েছে কত টাকা মুনাফা দিতে হবে। তাহলে আমরা জানি যে বিষয়টি বের করতে বলা হয় সেটিকে কিন্তু শেষে গিয়ে লিখতে হয়, তাই না? আচ্ছা, যেহেতু আমাদের মুনাফা বের করতে বলা হয়েছে, তাহলে আমরা কি করব? প্রথমে 1 বছরের মুনাফা আমরা বের করব, ঠিক আছে? তাহলে মুনাফাটাকে কিন্তু আমরা শেষে গিয়ে লিখবো। আমরা কিভাবে করে লিখতে পারি? যেহেতু বলা হয়েছে বার্ষিক মুনাফার হার 6%, তাহলে এটি দ্বারা আমরা বুঝতে পারি 100 টাকায় তার মুনাফা দিতে হবে 6 টাকা। তাহলে দেখো, আমরা এই কথাটিকে এমনভাবে সাজাবো যেন মুনাফাটা শেষে গিয়ে থাকে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি আসল 100 টাকা হলে মুনাফা 6 টাকা, তাই না? অর্থাৎ 1 বছরে আসল 100 টাকা হলে মুনাফা 6 টাকা। তাহলে দেখো, আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। আমরা 3 নাম্বার দিয়ে লিখতে পারি হচ্ছে, আসল 100 টাকা হলে 1 বছরের মুনাফা, 1 বছরের মুনাফা আমরা কিন্তু প্রথমে 1 বছরের হিসেব বের করব, তাই না? তারপরে কিন্তু আমরা সেইখান থেকে 3 বছরের হিসেব বের করব। আমরা লিখলাম আসল 100 টাকা হলে 1 বছরের মুনাফা কত টাকা? যেহেতু বলা হয়েছে 6%, মানে 100 টাকায় মুনাফা হচ্ছে 6 টাকা। তাহলে আমরা এখানে লিখে দেব 6 টাকা। অর্থাৎ আসল 100 টাকা হলে 1 বছরের মুনাফা 6 টাকা। এবার আমরা বের করব কি? এবারে কিন্তু আমরা বের করব আসল 1 টাকা হলে, তাই না? কারণ আমরা জানি সব অঙ্কে আমাদের শুরুতে কিন্তু 1 টাকার হিসেবটা বের করতে হয়। তাহলে আমরা সেইখান থেকে যে কোনো সংখ্যার হিসেবই কিন্তু বের করতে পারি, তাই না? আমরা এবার লিখব আসল 1 টাকা হলে 1 বছরের মুনাফা। আচ্ছা, আসল 100 টাকা হলে যদি মুনাফা 6 টাকা হয়, এবারে আসল 1 টাকা হলে কি মুনাফাও কিন্তু অনেক কমে যাবে, তাই না? যার কারণে আমরা এবারে 6কে ভাগ করব 100 দ্বারা। তাহলে আমরা এই 6কে লিখবো হচ্ছে উপরে, নিচে লিখবো হচ্ছে 100, শেষে টাকা রয়েছে, আমরা লিখে দিলাম টাকা। এবার আমরা লিখবো কি? নিচে আমরা লিখবো হচ্ছে সুতরাং সে মোট কত টাকা নিয়েছিল? সে কিন্তু মোট নিয়েছিল 2000 টাকা, তাই না? তাহলে এই 2000 টাকা কিন্তু তার আসল, যে টাকাটা ব্যাংক থেকে আমরা নেই সেই টাকাকেই কিন্তু বলা হয় আসল টাকা, তাই না? আচ্ছা, সে যেহেতু 2000 টাকা নিয়েছিল, তাহলে আসল 2000 টাকা হলে 1 বছরের মুনাফা কত টাকা সেটা কিন্তু আমরা এখানে বের করব। আমরা লিখব সুতরাং আসল 2000 টাকা হলে 1 বছরের মুনাফা। আচ্ছা, আসল 1 টাকা হলে 1 বছরের মুনাফা যা হবে, আসল যদি 2000 টাকা হয় তাহলে 1 বছরের মুনাফা কি? নিশ্চয়ই 2000 গুণ বেশি হবে, তাই না? ওর চাইতে কিন্তু 2000 গুণ বেশি হবে, যার কারণে ওর সঙ্গে আমরা এবারে 2000কে গুণ করে দেব। আচ্ছা দেখো, আমরা এখানে যা রয়েছে আমরা সেভাবে লিখে দিলাম। এখানে নিচে রয়েছে 100, আমরা নিচে লিখে দিলাম 100, উপরে রয়েছে 6, আমরা উপরে লিখে দিলাম 6, এবং এই যে 2000 এটিকে আমরা জানি কোথায় গুণ করতে হয়? এই সংখ্যাকে অবশ্যই উপরের সংখ্যার সঙ্গে গুণ করতে হয়, তাই না? আমরা এখানে একটু গুণ চিহ্ন দিয়ে লিখে দেব 2000। আচ্ছা, শেষে টাকা রয়েছে, আমরা শেষে কিন্তু লিখে দেব টাকা, তাই না? আচ্ছা দেখো, এবারে আমরা কি করব? এখন কিন্তু আমরা কাটাকাটি করব। দেখো, আমরা উপরে নিচে যদি কাটাকাটি করি, আমরা জানি শূন্য দিয়ে শূন্যকে কিন্তু কাটা যায়, তাই না? আচ্ছা, এই শূন্যের সঙ্গে আমরা এই শূন্যকে কাটলাম, এই শূন্যের সঙ্গে এই শূন্যকে কাটলাম, এখন কিন্তু এখানে রয়ে গেল শুধুমাত্র 1। আমরা জানি নিচে যদি 1 থাকে তাহলে কিন্তু আর কাটাকাটির কিছুই থাকে না, তাই না? এই নিচে 1 থাকলেও যা, না থাকলেও তাই। তার মানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে আর কাটাকাটির কিছু নেই। তাহলে উপরে আমরা পাচ্ছি কি? 6
গুণ এখানে কিন্তু পাচ্ছি আমরা 20, তাই না? 6-এর সঙ্গে যদি আমরা 20কে গুণ করে দিই তাহলে কত হবে? আমরা যদি 6 এবং 20কে একটু গুণ করি, দেখো আলাদা জায়গাতে 20-এর সঙ্গে যদি আমরা 6কে গুণ করি, 6 এবং 0কে গুণ করলে হয় 6 0 গুণে 0, 6 এবং 2কে গুণ করলে হয় 6 2 গুণে 12, অর্থাৎ এখানে কিন্তু আমরা মোট পাচ্ছি 120। তাহলে আমরা এখানে একটু সমান চিহ্ন দিয়ে আমরা কিন্তু লিখতে পারি 120, শেষে টাকা রয়েছে, আমরা কিন্তু লিখে দিতে পারি টাকা। তাহলে এই যে 120 টাকা, এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি আসল যেহেতু তার 2000 টাকা, মানে সে যেহেতু 2000 টাকা ঋণ নিয়েছিল, তাই না? তাহলে আসল যদি 2000 টাকা হয়, তাহলে 2000 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 120 টাকা। এবার আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছে কি? আমাদের বের করতে বলা হয়েছে যে 3 বছরের মুনাফা কত, অর্থাৎ 3 বছর পরে তার কত টাকা মুনাফা দিতে হবে, তাই না? তাহলে 2000 টাকায় 1 বছরে যদি তার 120 টাকা মুনাফা দিতে হয়, তাহলে 3 বছরকে নিশ্চয়ই 3 গুণ বেশি দিতে হবে। এবার যদি আমরা এই 120-এর সঙ্গে 3কে গুণ করে দিই, তাহলে তো 3 বছরের মুনাফা আমরা পেয়ে যাব, তাই না? কত সহজ দেখো। তাহলে এবার আমরা কি লিখতে পারি? আমরা কিন্তু এবার লিখতে পারি সুতরাং 3 বছরের মুনাফা, আমরা তো বের করেছি যে 1 বছরের মুনাফা 120 টাকা। এবার আমরা লিখতে পারি সুতরাং 3 বছরের মুনাফা, 3 বছরের মুনাফা, 3 বছরের মুনাফা। এখন আমরা কি করব? এই 120-এর সঙ্গে আমরা কিন্তু গুণ করব 3কে, তাই না? আমরা এখানে লিখব হচ্ছে 120 গুণ 3, শেষে কিন্তু আমরা লিখে দেব টাকা। আচ্ছা, এবারে 120-এর সঙ্গে যদি আমরা 3কে গুণ করি, দেখো আমরা একটু আলাদা জায়গাতে গুণ করি। 120-এর সঙ্গে যদি আমরা 3কে গুণ করি, দেখো 3 এবং 0কে গুণ করলে হয় 3 0 গুণে 0, 3 এবং 2কে গুণ করলে হয় 3 2 গুণে 6, 3 এবং 1কে গুণ করলে হয় 3 1 3, অর্থাৎ আমরা কিন্তু মোট পাচ্ছি 360 টাকা, তাই না? আমরা এখানে লিখে দেব 360 টাকা। তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি সে যেহেতু 2000 টাকার ঋণ নিয়েছিল, তাই না? তাহলে এই 2000 টাকায় তার 3 বছরের মুনাফা দিতে হবে হচ্ছে 360 টাকা। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখবো? আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে 360 টাকা। দেখো কত সহজে আমরা এই অঙ্কটিকেও সমাধান করে ফেললাম। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটিও খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা যদি এবার আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 3 নম্বরে বলা হয়েছে শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4500 টাকা ঋণ নিলেন, বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। আচ্ছা দেখো, আমরা যদি এটিকে আরেকটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে শ্যামল চাকমা সে কি করলো? একটি ব্যাংক থেকে 4500 টাকা ঋণ নিলেন, তাই না? এবারে বলা হয়েছে বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো, অর্থাৎ সে যেহেতু 4500 টাকা ঋণ নিয়েছে, এই 4500 টাকার জন্য তার বার্ষিক 8% মুনাফা ধার্য করা হয়েছে। 8% মানে কি? 8% বলতে কিন্তু আমরা বুঝি প্রতি 100 টাকার জন্য তার 8 টাকা করে মুনাফা দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ এই যে 4500 টাকা সে নিল, এই 4500 টাকার ভিতরে যতগুলো 100 রয়েছে, প্রতি 100 টাকার জন্য কিন্তু তার 8 টাকা করে মুনাফা দিতে হবে। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে দেখো যদি আমরা প্রশ্নে চলে যাই, এখানে 1 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। অর্থাৎ সে যেহেতু 4500 টাকা নিয়েছে, হ্যাঁ, তাহলে 10 বছর পর সে মোট কত টাকা পরিশোধ করবে। তাহলে এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? এটি কিন্তু খুবই সহজ বন্ধুরা। দেখো 10 বছর পর সে যেহেতু 4500 টাকা নিয়েছিল, যার কারণে এই 4500 টাকা তো তার দিতেই হবে, তাই না? এবং তারপরে এর সঙ্গে আর কি দিতে হবে? এই 10 বছরে মোট কত টাকা মুনাফা হয়েছে সেটিও কিন্তু দিতে হবে, তাই না? মুনাফা মানে কি? মুনাফা মানে কিন্তু লাভ, তাই না? অর্থাৎ ব্যাংক আমাদের কাছ থেকে কত টাকা লাভ নেবে 10 বছরে সেটিও কিন্তু দিতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা তো আসল নিয়েছি হচ্ছে 4500 টাকা, তাই না? এটি তো আমাদের আসল টাকা। আচ্ছা, এই টাকার সঙ্গে আমাদের যোগ করতে হবে 10 বছরে কত টাকা মুনাফা আসলো, তাই না? মানে কত টাকা ব্যাংক আমাদের কাছ থেকে লাভ নেবে। তাহলে এই 10 বছরের লাভের টাকাটা যদি আমরা শুরুতে বের করতে পারি, তাহলে এই লাভের টাকার সঙ্গে যদি আমরা এই 4500 টাকাকে যোগ করে দিই, তাহলে এই দুটি যোগ করলেই কিন্তু আমরা পেয়ে যাব যে 10 বছর পরে মোট কত টাকা পরিশোধ করতে হবে। দেখো কত সহজ। তাহলে আমরা শুরুতে কি করতে পারি? শুরুতে আমরা বের করব যে 10 বছরে কত টাকা মুনাফা আসবে। হ্যাঁ, তাহলে আমরা এটিকে কিভাবে করে বের করতে পারি, কিভাবে করে সাজাতে পারি? যেহেতু আমরা মুনাফা বের করব, যার কারণে কিন্তু আমরা মুনাফাকে আমরা একদম শেষে গিয়ে লিখব, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে যেহেতু বলা হয়েছে 8%, তাই না? 8% মুনাফা, তাহলে এটিকে ব্যবহার করে আমরা কিভাবে করে সাজালে মুনাফাটা একদম শেষে গিয়ে চলে যায়? আমরা কিন্তু লিখতে পারি 100 টাকায় মুনাফা দিতে হয় 8 টাকা। 8% মানে কি? 100 টাকায় 8 টাকা, তাই না? তাহলে আমরা লিখতে পারি 100 টাকায় মুনাফা দিতে হবে 8
টাকা। তারপরে আমরা নিচে লিখতে পারি 1 টাকায় মুনাফা দিতে হবে কত টাকা, তারপরে কিন্তু আমরা লিখতে পারি 4500 টাকায় মুনাফা দিতে হবে কত টাকা, তাই না? তাহলে আমরা কিন্তু এটা প্রথমে কিন্তু 1 বছরের হিসেব বের করব। যখন আমরা 1 বছরের হিসেব বের করব তখন কিন্তু সেইখান থেকে আমরা 10 বছরের হিসেবও খুব সহজেই বের করতে পারবো। আচ্ছা দেখো, তাহলে আমরা 1 নম্বর দিয়ে কি লিখতে পারি বন্ধুরা? আমরা 3-এর 1 নম্বর দিয়ে লিখব হচ্ছে 100 টাকায় 1 বছরের মুনাফা, 1 বছরের মুনাফা, 1 বছরের মুনাফা। আচ্ছা 100 টাকা 1 বছরের মুনাফা কত টাকা? আমাদের বলা হয়েছে 8%। 8% মানে কি? 8% মানে হচ্ছে 100 টাকা 1 বছরের মুনাফা 8 টাকা। আমরা এখানে লিখে দিলাম 8 টাকা। আচ্ছা 100 টাকায় 1 বছরের মুনাফা 8 টাকা। এবার আমরা কি করব? আমরা জানি শুরুতে 1 টাকার হিসাব বের করতে হয়। যখন আমরা 1 টাকার হিসাব বের করতে পারবো তখন কিন্তু সেইখান থেকে আমরা যে কোনো টাকার যত বড় সংখ্যাই হোক না কেন সেটার হিসাব কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারবো, তাই না? তাহলে আমরা এবারে 100-র নিচে লিখবো হচ্ছে 1 টাকায় 1 বছরের মুনাফা। আচ্ছা 100 টাকায় যদি মুনাফা হয় 8 টাকা, 1 টাকায় কি কম হবে না বেশি হবে? অবশ্যই কম হবে, তাই না? যার কারণে আমরা এবারে কি করব? এই 8কে ভাগ করব 100 দ্বারা। আমরা 8কে লিখবো হচ্ছে উপরে এবং নিচে লিখবো হচ্ছে আমরা 100, তাই না? এই যে দাগটি আমরা দেখতে পাচ্ছি এটির মানেই কিন্তু ভাগ। শেষে টাকা রয়েছে, আমরা লিখে দেবো টাকা। আমাদের এই লাইনের কাজ শেষ। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 100-এর 8 টাকা। সুতরাং আমরা মোট কত টাকা নিয়েছিলাম? আমরা কিন্তু মোট নিয়েছিলাম 4500 টাকা, তাই না? তাহলে 4500 টাকায় 1 বছরের মুনাফা কত হয় এটি আমরা এখন কি করব? এটি কিন্তু আমরা এখন বের করব। আমরা লিখব সুতরাং 4500 টাকায় 1 বছরের মুনাফা। আচ্ছা 1 টাকায় যে মুনাফা হবে 4500 টাকায় কি তার চাইতে বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। এবং কত বেশি হবে? 4500 গুণ বেশি হবে কিন্তু, তাই না? যার কারণে এই 1 টাকায় যে মুনাফা ওর সঙ্গে কিন্তু আমরা 4500কে গুণ করে দেব, তাই না? তাহলে আমরা কি করব? দেখো এখানে যা রয়েছে আমরা সেটিকে একই রকমভাবে লিখে দেবো। উপরে রয়েছে 8, আমরা উপরে লিখে দিলাম 8, নিচে রয়েছে 100, আমরা নিচে লিখে দিলাম 100। এবারে এই যে 4500 এটিকে আমরা কোথায় লিখবো? এটিকে কিন্তু আমরা উপরে লিখবো, তাই না? আমরা জানি এই সংখ্যাটিকে সবসময় উপরে লিখতে হয়। আমরা একটি গুণ চিহ্ন দিয়ে আমরা কিন্তু লিখবো 4500, তাই না? 4500। তাহলে দেখো এটির সঙ্গে কিন্তু আমরা গুণ করলাম 4500কে, তাই না? শেষে টাকা রয়েছে, টাকাটাকে একই রকমভাবে আমরা রেখে দেবো। এবারে এই লাইনে এসে আমরা এবারে কি করব? কাটাকাটি করব, মানে ভাগ করব। আচ্ছা দেখো আমরা যদি এই শূন্যের সঙ্গে এই শূন্যকে কাটি, আমরা জানি উপরে এবং নিচে কাটলেই কিন্তু আমাদের হবে, তাই না? আচ্ছা তারপরে এই শূন্যের সঙ্গে আমরা এই শূন্যকে কেটে দিলাম। এখন নিচে পাচ্ছি আমরা শুধুমাত্র 1। আমরা জানি নিচে যদি 1 থাকে এই 1 থাকলেও যা, না থাকলেও তাই, তাই না? আচ্ছা তাহলে আমরা এবারে কি করব? উপরে যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে কিন্তু গুণ করে দেবো, কারণ মাঝখানে একটি গুণ চিহ্ন রয়েছে। 8 এবং 45কে যদি আমরা গুণ করি, দেখো একটু আলাদা জায়গাতে আমি যদি গুণ করে দেখাই, 45-এর সঙ্গে যদি আমি 8কে একটু গুণ করি, দেখো 8 এবং 5কে গুণ করলে হয় 5 8 40, 40-এর শূন্যকে লিখলাম এইখানে, হাতে থাকে আমাদের 4। 8 এবং 4কে গুণ করলে হয় 4 8 32, 32 এবং হাতের এই 4কে যোগ করলে হয়ে যায় 36, তাই না? আমরা পুরো 36কে এখানে লিখে দিলে মোট হচ্ছে 360। তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? 360 দ্বারা কিন্তু বুঝতে পারি 4500 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 360 টাকা। আচ্ছা আমরা এখানে একটু সমান চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি 360 টাকা। আচ্ছা দেখো আমরা এটিকে একটু মুছে দিলাম। দেখো এই হিসাবটি কিন্তু আমরা একটু আলাদা জায়গাতে করব, ঠিক আছে? আমাদের অঙ্কের জায়গাটা সবসময় ফ্রেশ রাখতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে 4500 টাকা যেহেতু ব্যাংক থেকে নিয়েছি, এই 4500 টাকায় 1 বছরের মুনাফা হয়েছে কত টাকা? 360 টাকা। অর্থাৎ এই 4500 টাকার জন্য আমাদের ব্যাংকের কাছে সুদ দিতে হবে 1 বছরে 360 টাকা। এবারে আমরা কয় বছর পরে পরিশোধ করবো? আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছে 10 বছর পরে আমরা এটি পরিশোধ করবো, তাই না? তাহলে 1 বছরে যদি 360 টাকা হয়, 10 বছরে কি বেশি হবে না কম হবে? অবশ্যই কিন্তু বেশি হবে, তাই না? এবং কত বেশি হবে? হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, যেহেতু 10 বছর তার মানে কিন্তু 10 গুণ বেশি হবে। অর্থাৎ ওর সঙ্গে আমরা যদি 10কে এবারে গুণ করে দিই তাহলেই পেয়ে যাবো যে 10 বছরে কত টাকা মুনাফা হবে, তাই না? আচ্ছা তাহলে আমরা এবারে কি লিখতে পারি? আমরা কি করতে পারি? এখানে কিন্তু এটিকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি 4500 টাকায় 10 বছরের মুনাফা। আচ্ছা 10 বছরের মুনাফা যেহেতু 10 গুণ বেশি হবে, যার কারণে এই 360-এর সঙ্গে যদি আমরা গুণ করে দিই 10কে, দেখো 360 এবং 10কে গুণ করলে কত হয়? আর তোমরা আলাদা জায়গাতে যদি গুণ করে দেখো তাহলে দেখবে 3600 হবে। হ্যাঁ এই গুণটি দেখাতে গেলে যেহেতু আমাদের একটু সময় বেশি লাগবে, আমি যার কারণে তোমাদেরকে করে দেখাচ্ছি না, আমি সরাসরি উত্তরটিকে লিখে দিচ্ছি। হ্যাঁ 3600 টাকা হবে। আচ্ছা
আমরা পাচ্ছি 3600 টাকা। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি যে 4500 টাকায় 10 বছরের মুনাফা হচ্ছে 3600 টাকা, তাই না? আচ্ছা, আমরা এখানে যদি লিখে দিই সুন্দর করে, 4500 টাকায় 10 বছরের মুনাফা, 10 বছরের মুনাফা, তাই না? কত টাকা আমরা পাচ্ছি? 3600 টাকা। আচ্ছা, তাহলে আমাদের বলা হয়েছে যে 10 বছর পরে আমাদের মোট কত টাকা পরিশোধ করতে হবে। আচ্ছা, আমরা জানি 10 বছর পরে এই যে মুনাফাটা হয়েছে, এই মুনাফাটাও পরিশোধ করতে হবে, এবং যে টাকাটা আমরা নিয়েছিলাম ব্যাংকের কাছ থেকে, তাই না? আমরা কিন্তু 4500 টাকা নিয়েছিলাম, সেই 4500 টাকাও কিন্তু ব্যাংকের কাছে আমাদের ফেরত দিতে হবে, তাই না? তাহলে সেই 4500 দিতে হবে, আবার এই মুনাফাটাও দিতে হবে। তাহলে 4500 সঙ্গে যদি আমরা এই মুনাফার টাকাটাকে যোগ করে দেই, তাহলেই কিন্তু পেয়ে যাব যে আমাদের মোট কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা লিখতে পারি অতএব 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 মোট পরিশোধ করতে হবে, মোট পরিশোধ, দেখো মোট পরিশোধ করতে হবে, মোট পরিশোধ করতে হবে। এখন আমরা কি করব? আমরা যেহেতু আসল টাকা নিয়েছিলাম, কত টাকা ব্যাংকের কাছ থেকে নিয়েছিলাম? 4500 টাকা, যার কারণে আমরা শুরুতে লিখবো হচ্ছে 4500, হ্যাঁ। এবং এর সঙ্গে আমরা যোগ করে দেবো কাকে? যেহেতু 10 বছরে মোট আমাদের সুদ দিতে হবে হচ্ছে 3600 টাকা, তাই না? অর্থাৎ মুনাফা দিতে হবে 3600 টাকা, এটিকে কিন্তু আমরা যোগ করে দেবো। আমরা যোগ দিয়ে লিখবো হচ্ছে 3600, শেষে টাকা রয়েছে, আমরা টাকাটাকে একই রকমভাবে রেখে দেবো। এবারে যদি আমরা এই দুটিকে যোগ করি, একটু দেখো, আমরা জানি যোগের ক্ষেত্রে শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাকে কিন্তু যোগ করতে হয়, তাই না? তাহলে এখানে শেষে রয়েছে 0, এখানে রয়েছে 0, 0 এবং 0কে যোগ করলে কিন্তু হয় 0, আমরা শেষে লিখে দেবো 0। এই 0 এবং এই 0কে যোগ করলে কিন্তু আবারও হয় 0, আমরা লিখে দিলাম 0। এখানে রয়েছে 5, এখানে রয়েছে 6, 6 এবং 5কে যোগ করলে হয় 11, 11-র দেখো এই যে 11 হয়, 11-র 1কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের আরও 1, দেখো এই 1 কিন্তু আমাদের এবার হাতে থেকে যায়। এবারে এখানে পাচ্ছি 4, এখানে পাচ্ছি 3, 4 এবং 3 মিলে হয় 7, 7-এর সঙ্গে যদি হাতের এই 1কে যোগ করে দিই, 7 এবং 1 মিলে হয়ে যায় 8, তাই না? তাহলে আমরা এখানে মোট পাচ্ছি হচ্ছে 8100 টাকা। তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি মোট 10 বছর পরে পরিশোধ করতে হবে 8100 টাকা। তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখতে পারি? আমরা উত্তর দিয়ে লিখতে পারি 8100 টাকা। দেখো এই অঙ্কটিকে আমরা কত সহজেই সমাধান করে ফেললাম। আশা করি সকলেই তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা 2 নম্বর অঙ্কের কাছে যাওয়ার আগে আমাদের একটি বিষয় এখানে একটু মাথায় রাখতে হবে। দেখো আমরা কিন্তু এখানে পেয়েছি 4500 টাকায় 1 বছরের মুনাফা হয়েছে কত টাকা? 360 টাকা, তাই না? তাহলে এই কথাটি কিন্তু আমাদের 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করতে হবে, ঠিক আছে? এটি যদি আমরা মনে রাখি, দেখো 4500 টাকায় 1 বছরের মুনাফা হয়েছে 360 টাকা, তাহলে এটিকে ব্যবহার করে আমরা এবারে যদি 2 নম্বর অঙ্কটা একটু সমাধান করার চেষ্টা করি। দেখো বন্ধুরা আমরা যদি এবারে 3-এর 2 নম্বরে লক্ষ্য করি, দেখো 2 নম্বরে বলা হয়েছে কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে। আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে। দেখো এখানে কিন্তু শুধুমাত্র মুনাফার কথা আমাদের বলা হয়েছে, যে কত বছর পরে শুধুমাত্র মুনাফা হবে হচ্ছে 2520 টাকা। তাহলে আমাদের এইখানে কিন্তু এই বছরটাকে বের করতে বলা হয়েছে, যে কত বছর পর, তাই না? এই বছরের হিসেবটা কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? আমরা কিন্তু 1 নং যে সমাধানটি করেছি, 1 নং প্রশ্ন থেকে আমরা পেয়েছি কি, যে 1 বছরে মুনাফা দিতে হয় 360 টাকা, তাই না? তাহলে এই যে 360 টাকা 1 বছরে দিতে হয়, এরকম 2520 টাকা দিতে হবে কত বছরে, মানে কত বছর পরে গিয়ে 2520 টাকা মুনাফা হবে, এটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে এই যে 1 বছরে 360 টাকা দিতে হয়, এটিকে ব্যবহার করে কিন্তু আমরা এই অঙ্কটিকে সমাধান করতে পারি। তাহলে শুরুতে আমরা কি লিখব? শুরুতে আমরা 2 নম্বর দিয়ে লিখব 1 নং হতে পাই 1 বছরে মুনাফা দিতে হয় 360 টাকা, তাই না? আচ্ছা দেখো আমরা যদি এটিকে একটু সমাধান করার চেষ্টা করি, আমরা 3-এর 2 নাম্বার দিয়ে লিখতে পারি হচ্ছে 1 নং হতে পাই 1 নং হতে 1 নং হতে পাই 1 নং হতে পাই। এখন 1 নং হতে আমরা কি পাই? 1 নং হতে পাই হচ্ছে 1 বছরে মুনাফা হয় 360 টাকা, তাই না? আমরা লিখব হচ্ছে 1 বছরে 1 বছরে 1 বছরে মুনাফা হয় দেখো আমরা লিখলাম 1 বছরে মুনাফা হয় কত টাকা? 360 টাকা, 360
টাকা। আচ্ছা, আমরা লিখলাম 1 বছরে মুনাফা হয় 360 টাকা। আচ্ছা, এখন এই যে কথাটি আমরা লিখলাম, দেখো 1 বছরে মুনাফা হয় 360 টাকা। আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছে কি, আমাদের বলা হয়েছে কত বছর পরে মুনাফা হবে হচ্ছে 2520 টাকা, তাই না? তাহলে এই কথাটিকে আমরা কিভাবে করে লিখলে, দেখো আমাদের যেহেতু বছরের হিসেবটা বের করতে বলা হয়েছে, আমরা জানি যে কোনো অঙ্কে যেটি বের করতে হয় সেটিকে কিন্তু আমরা একদম শেষে গিয়ে লিখি, তাই না? যেহেতু এখানে বছরের হিসেবটা বের করতে বলা হয়েছে, আমরা এমনভাবে এটিকে সাজাবো যেন বছরটা শেষে গিয়ে পড়ে। তাহলে আমরা কিভাবে করে সাজাতে পারি? দেখো আমরা যদি এটিকে সাজাই, 360 টাকা মুনাফা হয় 1 বছরে, তাহলে কিন্তু দেখো এই বছরটা একদম শেষে গিয়ে আমরা লিখলাম, তাই না? আমরা লিখলাম 360 টাকা মুনাফা হয় 1 বছরে, তারপর আমরা তার নিচে লিখবো হচ্ছে 1 টাকা মুনাফা হয় কত বছরে, তার নিচে কিন্তু আমরা লিখবো 2520 টাকা মুনাফা হয় কত বছরে। যেহেতু 2520 টাকার হিসাব আমাদের বের করতে বলা হয়েছে, তাহলে দেখো এইভাবে কিন্তু খুবই সহজেই আমরা এটিকে সমাধান করতে পারি। আমাদের যেহেতু বছরের হিসেবটা বের করতে বলা হয়েছে, তাহলে এখন আমরা কিভাবে সাজাবো? আমরা লিখবো 360 টাকা মুনাফা হয় 1 বছরে, তাই না? আমরা লিখবো, দেখো 360 টাকা, 360 টাকা মুনাফা হয় কত বছরে? 1 বছরে। দেখো এই বছরটাকে কিন্তু আমরা শেষে গিয়ে নিয়ে আসলাম, তাই না? আচ্ছা, আমরা জানি যেটি বের করতে বলা হয় সেটিকে কিন্তু আমরা শেষে গিয়ে লিখি। 360 টাকা মুনাফা হয় 1 বছরে। এবার আমরা কি করব? 1 টাকা মুনাফা হয়, 1 টাকা মুনাফা হয়, কারণ আমরা জানি 1 টাকার হিসাব বের করতে পারলে এরপরে কিন্তু আমরা 2520 টাকার হিসাব খুব সহজেই বের করতে পারবো। এখন 360 টাকা যদি মুনাফা হয় 1 বছরে, 1 টাকা মুনাফা হবে কি কম বছরে না? হ্যাঁ, যার কারণে আমরা এবারে কি করব? 1কে ভাগ করব 360 দ্বারা। আমরা উপরে লিখব 1, নিচে লিখবো হচ্ছে 360, শেষে বছরে রয়েছে আমরা লিখবো বছরে। সুতরাং এবার আমরা লিখবো হচ্ছে, সুতরাং আমাদের কত টাকার কথা বলা হয়েছে মুনাফা? আমাদের প্রশ্নে কিন্তু বলা হয়েছে 2520 টাকা, তাই না? তাহলে আমরা এবারে বের করবো 2520 টাকা মুনাফা হবে কত বছরে। আমরা লিখবো সুতরাং 2520 টাকা মুনাফা হয়। আচ্ছা, 1 টাকা মুনাফা হয় যে কয় বছরে? 2520 টাকা মুনাফা হবে কি নিশ্চয়ই 2520 গুণ বেশি বছরে, তাই না? তাহলে আমরা এবারে এই যে 1 টাকার মুনাফা, এই ওর সঙ্গে অর্থাৎ এই হিসেবের সঙ্গে কিন্তু আমরা এবারে গুণ করে দেবো 2520কে, তাই না? এখানে রয়েছে কি, উপরে রয়েছে 1, আমরা লিখে দিলাম 1, নিচে রয়েছে 360, আমরা লিখে দিলাম 360। আচ্ছা, আমরা লিখে দিলাম 360। এবারে আমরা কি করবো? এই 2520কে গুণ করে দেবো কার সঙ্গে? আমরা কিন্তু উপরের সংখ্যার সঙ্গে গুণ করবো, তাই না? আমরা একটু গুণ চিহ্ন দিয়ে লিখে দিলাম হচ্ছে 2520। আচ্ছা, এবারে দেখো যদি আমরা একটু কাটাকাটি করি, আমরা উপরে নিচে যদি কাটাকাটি করি, এই শূন্যের সঙ্গে এই শূন্যকে কেটে দিলাম। এরপরে দেখো এখানে রইল হচ্ছে উপরে 252, এখানে কিন্তু আমরা পাচ্ছি 3 এবং 6 মিলে 36, তাই না? এখন দেখো তো 36 দ্বারা আমরা 252কে ভাগ করতে পারি কিনা। আমরা একটু আলাদা জায়গাতে যদি ভাগ করার চেষ্টা করি, দেখো 36 দ্বারা যদি আমরা 252কে একটু ভাগ করার চেষ্টা করি, দেখো ভাগ করা যায় কিনা। আমরা একটু দেখব যে 36-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 252 পাই। হ্যাঁ, একটু আলাদা জায়গাতে গুণ করে দেখি। 36-এর সঙ্গে যদি আমরা কতকে গুণ করতে পারি? ধরো আমরা 7কে গুণ করে দেখি একটু। হ্যাঁ, আমরা কিন্তু অনুমান করে গুণ করব, ঠিক আছে? 7 এবং 6কে গুণ করলে হয় 6 7 42, 42-এর দেখো 42-এর 2কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে আমাদের 4। তারপরে 7-এর সঙ্গে 3কে গুণ করলে হয় 3 7 21, 21-এর সঙ্গে হাতের এই 4কে যদি আমরা যোগ করে দিই, 21 এবং 4 মিলে হয়ে যায় 25, তাই না? আচ্ছা, দেখো এখানে কিন্তু আমাদের মোট হয়ে গেল 252। এই 252-এর সঙ্গে কিন্তু মিলে গেল, তাই না? তাহলে আমরা কত দ্বারা গুণ করে 252 পাচ্ছি? 7 দ্বারা গুণ করে। তাহলে কিন্তু আমরা এই 7কে লিখে দেবো উত্তরের ঘরে, এখানে লিখবো 7 এবং 252কে কিন্তু লিখবো এইখানে, তাই না? এবারে এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করলে, অর্থাৎ 252 থেকে 252কে যদি বিয়োগ করি আর কিন্তু কিছুই থাকে না, আমরা উত্তর পাচ্ছি কি শুধুমাত্র 7, তাই না? তাহলে আমরা এখানে আমরা কি লিখতে পারি? আমরা কিন্তু এখানে একটু সমান চিহ্ন দিয়ে লিখতে পারি। দেখো আমরা কাটাকাটিটা আগে করবো, তাই না? তাহলে আমরা এবারে কি করব? এই 36কে কাটবো কত দ্বারা? 36কেও কাটবো 36 দ্বারা, আবার এই 252কেও কাটবো 36 দ্বারা, তাই না? একই সংখ্যা দ্বারা আমরা জানি উপরে নিচে কাটতে হয়। 36 দ্বারা 36কে কাটতে আমরা পাবো হচ্ছে 1, 36 একে 36, এবং এই 36 দ্বারা যখন 252কে আমরা কাটবো মানে ভাগ করব, তখন আমরা পাবো হচ্ছে কত? 7 পাবো। আমরা এটিকে কেটে দিয়ে লিখে দিলাম 7। তাহলে নিচে যেহেতু 1 পেয়েছি, তার মানে কিন্তু আমাদের ভাগ করার কাজ শেষ। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে 1 গুণ 7, 7 এবং 1কে গুণ করলে হয় 7 একে 7, শেষে বছর ছিল, আমরা কিন্তু লিখে দেব বছরে, তাই না? অর্থাৎ এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা বুঝতে পারি 2520 টাকা মুনাফা হয় কত বছরে? 7 বছরে। দেখো এটিকেও আমরা কত সহজে সমাধান করে ফেললাম। আচ্ছা, এই অঙ্কটি কিন্তু
সূত্রের সাহায্যেও সমাধান করা যায়। ঠিক আছে, তোমরা কিন্তু চাইলে সূত্র ব্যবহার করেও সমাধান করতে পারো। এবং অনেক সময় কিন্তু আমাদের সূত্র মনে থাকে না, আমরা গুলিয়ে ফেলি, তাই না? যার কারণে সূত্র যদি আমাদের মনে নাও থাকে, তাহলে এই এই যে যে পদ্ধতি আমি তোমাদের দেখিয়েছি, এই পদ্ধতি ব্যবহার করেও কিন্তু তোমরা এটিকে খুবই সহজেই সমাধান করতে পারো। এবং এই যে যে রাফগুলো দেখো, এই রাফগুলো কিন্তু তোমরা অবশ্যই আলাদা জায়গাতে করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।